আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবা খেয়ে। নেত্রকোনায় মাত্র 11 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট। এইটা নিয়ে তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হইতেছে, কিন্তু এখন তো দেখতেছি ঘটনা অন্যদিকে ঘুরে যাইতেছে। মেয়েটা বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে। তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হওয়া আপনাদের মাঝে। 11 বছরের একটি মেয়ে, 6 মাসের অন্তঃসত্ত্বা, মাদ্রাসায় পড়ুয়া সেই মেয়েটি, তার পেটে 6 মাসের সন্তান। আপনারা এই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। আপনারা বিস্তারিত আলোচনা করার আর প্রয়োজন নেই আশা করি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তো এই ঘটনায় যেই হুজুরকে অভিযুক্ত করা হয়েছিল সেই আমানুল্লাহ মুখ খুলেছে। সেই মাদ্রাসার হুজুর আমানুল্লাহ মুখ খুলেছে। তিনি লাইভে এসে কিছু কথা বলেছে। যেই 11 বছরের মেয়ে, 6 মাসের অন্তঃসত্ত্বা, এই ঘটনাকে কেন্দ্র করে যেই হুজুরের উপরে দোষ চাপানো হচ্ছে, যেই হুজুরকে অভিযুক্ত করা হয়েছে, অবশেষে সেই অভিযুক্ত হওয়া সেই ব্যক্তি, সেই হুজুর লাইভে এসে বলেছে যে এই ঘটনাটি সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এছাড়াও হুজুর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনলাম, ওনার কথাও ফেলে দেওয়ার মতো না। হুজুর বেশ কিছু তথ্য দিলেন। তার কথাই ছোট মেয়েটার নাম হচ্ছে মেঘলা। সে ওই হুজুরের মাদ্রাসায় পড়ার সময় হুট করে নাকি ঢাকায় চলে আসে। তার বাসায় থাকতো তার সৎ বাবা। এরপর আবার একদিন গ্রামে চলে আসে, মাদ্রাসায় পড়া শুরু করে। এরপর নানার সাথে থাকতো। তাকে জিজ্ঞেস করলে বলে নানা জোর করে গ্রামে নিয়ে আসে। হুজুর বলল, আমি যদি দোষ করে থাকি তাহলে দেশের আইন আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব, মেনে নিব। এখন এখানে বেশ কিছু কথা বলতে হয়। বাচ্চা মেয়েটা নিজেই বলছে বড় হুজুর এমন করেছে। অনেকের মতে বাচ্চারা তো মিথ্যা বলবে না। আবার অনেকে বলতেছে হয়তো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকে বলছে হুজুর যদি নির্দোষ হয় তাহলে উনি কেন আত্মগোপনে গিয়েছে, পালালেন কেন। আবার ডাক্তার সাইমা হুজুরের ছবি আর নিউজটা কোথায় পেল? সব কিছুর উত্তর পাওয়া যাবে জাস্ট একটা কাজ করলে, সেটি হচ্ছে এই ডিএনএ টেস্ট করা হোক। যেহেতু মেয়েটা ছোট, তার মধ্যে হুজুর নিজেকে নির্দোষ বলতেছে, তাহলে ডিএনএ টেস্ট করা হোক, তাহলে বোঝা যাবে সন্তানটা কার, হুজুর দোষী নাকি নির্দোষ। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি যে অভিযুক্ত সেই মাদ্রাসার হুজুর আমানুল্লাহ সে কী বললো লাইভে এসে, তার কথাগুলো শুনি, তারপরে কথা বলি। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি
কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে ঢাকায় তো পড়াশোনা বেশি হয় তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝিয়ে বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আর কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেত্রকোনায় মাত্র 11 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট। এইটা নিয়ে তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হইতেছে, এইটা আপনারা জানেনই। তো এই বিষয়টা নিয়ে গতকালকে আমিও একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু এখন তো দেখতেছি ঘটনা অন্যদিকে ঘুরে যাইতেছে। এই ঘটনার জন্য যেই হুজুরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সেই হুজুর ভিডিওতে আইসা তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করতেছে। সে বলতেছে এর পিছনে নাকি তার কোনো হাত নাই, তাদের এলাকায় একটা বিচার হয়, ওইখানেও হুজুর এই অভিযোগগুলো অস্বীকার করে এবং সে বলে যদি বিশ্বাস না করেন তাহলে আমার ডিএনএ পরীক্ষা করানো হোক। কিন্তু মেয়ের মা এতে রাজি হয়নি। মেয়ের মা হুজুরের কাছ থেকে 3 লক্ষ টাকা দাবি করে। হুজুর ওই 3 লক্ষ টাকা দেয়নি বলেই মেয়ের মা নাকি এইখানে হুজুরকে ফাঁসাচ্ছে। আর অন্যদিকে 11 বছরের ওই মেয়েটাও বলতেছে যে হুজুরই নাকি তার সাথে এরকমটা করেছে। বিশ্বাস না হলে আপনারা একটু শুনেন। মাদ্রাসাতে পড়তাম, মাদ্রাসা ছুটে এলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে দেখা মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম, তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই নিয়েছি, তারপরে এরকম। এখন আপনারা কার কথাটা সত্যি মনে করবেন, ওই মেয়ের কথা নাকি হুজুরের কথা? আমার মনে হয় দেশের আইনের এই সিদ্ধান্তটাই নেওয়া উচিত
হুজুর যেহেতু বলেছে ডিএনএ পরীক্ষা করানো দরকার, তাহলে অবশ্যই আপনারা ডিএনএ পরীক্ষা করান, তাহলে সত্যটা একদম বেরিয়ে আসবে, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সত্যটা বের করেন। শুধু শুধু একজন হুজুরের বিরুদ্ধে যেন এরকম মিথ্যা অভিযোগ না থাকে, আর যদি সেটা সত্যই হয় তাহলে যেই অপরাধী হয় তাকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। আর আমার মনে হয় হুজুর এই বিষয়টা আরো আগেই ক্লিয়ার করা উচিত ছিল, তাহলে হয়তোবা ওনাকে এত মানুষ ভুল বুঝতো না। আর গতকাল আমি ওই ভিডিওটা বানানোতে অনেকেই বলতেছেন ভাই জেনে শুনে কথা বলবেন। ভাই আমি জেনে শুনেই কথা বলি। আপনারা তো একটু আগে ওই মেয়েটার কথাই শুনলেন, তখন তো আর হুজুর আইসা এসব বলে নাই, তো মেয়েটার কথাই তো সবাই বিশ্বাস করবে। আসলে এখানে অনেক বড় একটা গোলমাল চলতেছে, অপেক্ষায় থাকলাম সত্যটা বের হয়ে আসা। ডাল মে কুছ কালা হ্যায়, মানে কালকে থেকে সারা বাংলাদেশ যাকে তিরস্কার করতেছে, যাকে অভিযুক্ত করতেছে, যার ফাঁসি যেতেছে, সে এখন লাইভে আইসা মুখ খুললো যে সে কোনোভাবেই এই ধরনের ন্যাক্কার কাজে জড়িত না। তার যদি বুকের সাহস না থাকতো সে লাইভে সেই কথাটা বলতো না, ফার্স্ট। দ্বিতীয়ত, সে এই ভিডিওটা অনেক বড়, আমি তাই প্রচার করলাম না, অলমোস্ট অনেক সময় হয়ে গেছে। দ্বিতীয়ত, এই লোকটা হচ্ছে তার নানার মানে বাচ্চার এবং কি সবকিছু ডিএনএ টেস্ট করতে বলছে, তার ডিএনএও সে দিবে। সে যদি এই ধরনের ন্যাক্কার জন্য কাজ করতো তাহলে সে ডিএনএ দিতে চাইতো না। এখন মূল কথা হচ্ছে তাকে কেন ফাঁসাইতে চাইলো, তাকে কেন, কে ফাঁসাইতে চাইলো? আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, সে হুজুর হোক বা সাধারণ জনগণ হোক। কাউকেই ফাঁসিয়ে কোনো কিছু তার ঘাড়ে চাপিয়ে তাকে মৃত্যুর কাঠ গড়া পর্যন্ত নিয়ে যাওয়া, এটা ঘোর অন্যায়। যে এই কাজটা করছে এবং ওই বাচ্চাটার পেটে যে বাচ্চাটা, সেটা কার বাচ্চা এটা খুঁজে বের করে যে তাকে এই হুজুরকে ফাঁসাইতে চাইছে এবং যার বাচ্চা পেটে, ওই দুইজনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। মানে মিথ্যাচার, তার উপরে কত বড় মিথ্যাচার। আমি এই লোকটাকে ট্রাস্ট করতেছি এতটুকু কারণেই যে এই লোকটা ডিএনএ দিতে চাইছে এবং কি সে ডিএনএ টেস্ট করতে বলছে নিজে থেকে। তার বুকে যদি সাহস না থাকতো, সে তো জানে সে অন্যায় করছে কি করে নাই, সে জানে বিধায় তো সে এত কনফিডেন্স নিয়ে লাইভে এসে কথাটা বলতেছে। আমি প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাবো, নিরপেক্ষ হয়ে আপনারা তদন্ত চালান, ডিএনএ টেস্ট করেন। আমরা জানতে চাই যে মূল ঘটনাটা কি, আর ওই বাচ্চাটার পেটে কার বাচ্চা, কেন এই হুজুরকে ফাঁসানো হইলো? তাহলে কি নানা ভাইয়ের সাথে জড়িত, নানির সাথে জড়িত, বাচ্চার মায়ের সাথে জড়িত, বাচ্চার সৎ বাবার সাথে জড়িত? হয়তোবা। এটা এখন জাতি জানতে চায়। মেয়েটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বললো ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বললো, হুজুর বলে মানে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল, আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা মানে এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে মানে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু মানে একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার মানে একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিক ওদিক তাকায়। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ, নানির বাড়িতে থাকে। আর মেয়ের মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন। যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর, এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সব কিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়, মানে আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুরটাকে বলে হুজুরের যে রুমটা, মানে প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরো 7 বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন, পরপর প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন। এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয় দেখানো হয়েছে বাচ্চাকে। বাচ্চা ভয়ে কাউকে বলে নাই। এবং একটা পর্যায়ে নাকি গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বেরও করে দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। গত মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে।
তারপরে হচ্ছে তারা ডক্টর কনসাল্ট করেন এবং মানে ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাসিয়া ফান্ডাল হাইট, যেটা মানে আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগনেন্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। আর আমার কাছে যখন বাচ্চা আসে আমি এটা 27 উইক্স করেসপন্ডিং হাইট পেয়েছি। আমি নিজেও একজন শিশু সন্তানের মা, আমার নিজেরও 5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমি আসলে এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি কিছু চিন্তা করতে পারছি না, আমার মাথায় আসলে আসে না। আর এখন তার যে শারীরিক কন্ডিশন, প্রথম কথা হচ্ছে ছোট মানুষ, তার পেটে অতটা জায়গা নাই। একটা একদম টিপিক্যাল গ্রামীণ অপুষ্টিতে আক্রান্ত বাচ্চা, 11 বছরের বাচ্চা, তার ওজন এখনো 30 কেজি হয় নাই, উল্টা সে আরও প্রেগনেন্ট। পেটের বাচ্চাটার ওজন প্রায় 998 গ্রামের মতো, প্রায় 1 কেজির কাছাকাছি। তো মানে ওর অ্যানিমিয়া আছে, রক্তশূন্যতা আছে বাচ্চাটার, হিমোগ্লোবিন মাত্র 8.5, যেখানে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 12 to 14। আর গাইনোকোলজিতে আমরা যেটা আসলে পড়ি, আমাদের পুরো লাইনটাই হচ্ছে ম্যাচিওর ফিমেলদেরকে নিয়ে, মানে ডেলিভারি বা এই রিলেটেড লাইনগুলো এরিয়াগুলো ম্যাচিওর ফিমেলদেরকে নিয়ে। আর ছোট বাচ্চারা আমাদের মেনস্ট্রুয়াল লাইনে আসে, যে আচ্ছা তাদের মেনোরেজিয়া থাকতে পারে এবং অন্যান্য প্রবলেমগুলো আমরা ডিল করবো। কিন্তু এই বাচ্চাটার আসলে লেবার মেনটেন্যান্স কি হবে না, আমার আসলে মানে আমি আসলে বুঝতে পারতেছি না আমি আসলে কি বলবো। এবং তাকে যখন আমি তার ফ্যামিলিকে বলেছিলাম যে আপনারা আসলে কি চান এখন বাচ্চাটাকে নিয়ে, আপনারা কি বাচ্চাটা অ্যাবর্ট করবেন, পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলবেন, নাকি ডেলিভারি পর্যন্ত যাবেন, তারা নিজেরাও আসলে কনফিউজ যে তারা কি করবে। তারাও আসলে বুঝতে পারতেছে না, আবার তারা অ্যাবর্শনের কনসেন্টও দিচ্ছে না, যে বাচ্চাটা আবার অ্যাবর্শন করতে চাইলেও এটা আসলে আমরা কিভাবে অ্যাবর্ট করবো। এখন সাথে 27 উইক্সের একটা বাচ্চার জন্য তো আমরা এই ছোট বাবুর পেট কাটতে পারবো না। আবার একে যে নর্মালি আমরা বের করবো ওই সুযোগও তো আমরা পাবো না, বাট ক্যানেলে ওই পরিমাণ স্পেস নাই। তার মানে আমাদের ক্র্যানিওটমি করে বাচ্চাটা হয়তো বের করতে হবে। ও আসলে 11 বছরের একটা ছোট মানুষ, ওর কি আসলে এই জিনিসগুলা ফিল করার কথা ছিল, বা এই জিনিসগুলো কি ওর ফেস করার কথা ছিল? আর এখন যে সামাজিক হেনস্থাগুলো হচ্ছে, ওর তো আসলে মানে বিয়ে শাদী বলেন বা ফিউচার বলেন, ওটা নিয়ে তো আসলে কিছুই নেই ওর জন্য, আসলে কিছুই নেই। আবার এটা যদি আমরা ম্যানেজ করতে যাই, আমরাই বা কোন লাইনে আসলে ম্যানেজ করবো, আমরা কোন ডোজে তাকে ওষুধ দিব? পেডিয়াট্রিক্সের লাইনে যেটা, যে বাচ্চার ওজন উচ্চতা মেপে ওকে ওষুধ দিব, নাকি নর্মাল ডেলিভারির লাইনে যেটা আছে যে স্যালাইনের মধ্যে এতটুকু পরিমাণ ওষুধ দিয়ে আমরা তাকে ড্রিপ চালু করে বাচ্চাটা বের করবো? না, আমি নিজেই আসলে হতবাক হয়ে গেছি, আমার ভাষা নাই। দর্শক, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কাইটাল ইউনিয়নে। গতকাল থেকে সারা বাংলাদেশ ব্যাপী যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে, 11 বছরের একটি বাচ্চা অন্তঃসত্ত্বা হয়েছে। এই ঘটনাটি ঠিক আমার পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির পাশে যে বারান্দা আছে, সেই বারান্দা কোয়ার্টারে কিন্তু হয়েছে। এবং আমার ঠিক এই পাশে যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই মাদ্রাসাটি অবস্থিত। আমি এখানে সকাল থেকে এসেছি, এসে দেখেছি যে এখানে কিন্তু এই মুহূর্তে কেউ নেই, একেবারে খালি পড়ে আছে। শিশু বাচ্চাদের যে পড়ার টেবিল সহ অন্যান্য বিষয়গুলো আছে। এখানে আশেপাশে মানুষদেরকে দেখেছি যে মোটামুটি এখানে কেউ উপস্থিত নেই, একেবারেই এই শুনশান নীরবতা। আমার মেয়ে আমার মা বাবার কাছে থাকতো, মাদ্রাসা ফোরাত দিছি। তো ফোরাত দেওয়ার পরে মানে আমি বাড়িতে আসলাম। তো আসার পরে দেখলাম মনে করেন একটু ফেটা বড় বড়, আমার মেয়েও কিছু বলছে না। তো না বলাতে আমি বললাম যে তোর ফেটা বড় এরকম। তো আমি মনে করেন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করলাম। তো ছোট মানুষ হইতে পারে, অন্য কোনো সমস্যাও থাকতে পারে। বলেন না অন্য সমস্যা না, 6 মাসের প্রেগনেন্ট। ও তারপরে আবার চাপ দিলাম ওরে, বলে কার লগে তোর এই ঘটনা? তো বললো বলে সাগর হুজুরের লগে এরকম। তো সাগর হুজুর মনে করেন আমরা ঘটনা কিছু শুনছে, শোনার পরে দেখে মনে করেন ফলাতো ওরে পাওয়া গেছে না। তার ভাই মনে করেন আগে আমার বলছিল বলে এটা সমাধানও যাই, আমরা সমাধানও যাইতাম না। ও মনে করেন আমার আশা দিয়ে দিয়ে এরকম রাখছে। এখন বর্তমানে মামলা করছি, এরা ওদেরকে এখনো হয়নি বলে। ওর ভাই বলে এখন হাজিরা দিয়ে আইছে, একজন বলে কালকে রাত্রে হাজিরা দিয়ে আসছে। কিন্তু এগুলো আমরা জানতাম না, এখন আমি জানতাছি। তো মনে করেন হাজিরা দিয়া আসে যে কিভাবে, এটা তো আমি বুঝি না। প্রশাসনের কাছে আমি এটাই চাই, আমি মনে করেন ওর কঠিন বিচার চাই, যাতে আমার মেয়েরা করছে কোনোদিন ভবিষ্যতে অন্য কোনো মেয়েরে না করে। ঘটনা হয়েছে আমার নাতিদের আমি মাদ্রাসায় দিছি। মাদ্রাসা উঠে তার পবিত্র কোনো জায়গা নাই। মা বাবার ঘরে লোক মাদ্রাসা, তো শিক্ষক ওই লোক মা বাবার চেয়ে বেশি। তো হঠাৎ করে তার মা শুইছে, শুয়ার ঘরে হেডের মাঝে নিয়ে বাদ করছে। বাদ করলে সাক্কার মতো লাগবে। তোর না আমার যে সেরি যে নানিরে নিয়ে ডাকি কইতাছে, ওই আম্মা এরকম এরকম ঘটনা যে আছে, আর দিছে আর দিয়েছে হেডটা চাক্কা। এরপরে বাড়ি হেরা যেতে লইয়া গেছে এই হাসপাতালকে মেডিকেল করাইছে, হ্যাঁ চেক আপ করাইছে, করানি পরে বিরোধে এই মাইয়া বাচ্চা কাচ্চা হইব 6 মাস 5 দিন, হ্যাঁ 6 মাস 5 দিন পরে এই দিন নিয়ে আবার যখন আমরা যখন আইসে বাড়িতে কইছে বাইরে ব্যাপার। তখন ঘটনা খেলা সেরিরে দিগাইছি, নাতিরে দিগাইছি বলে ঘটনা খেলা আরে কে করছে। পরে ডাইরেক্ট উত্তর দিতে সাগর হুজুরে। যখন সাগর হুজুরের
আন্দোলন সৃষ্টি হয়েছে সাগর উপর ফলাইছে ফলানোর মধ্যে মেহরা কইছে বলেছেন আমিও চাইছিলাম গ্রামে যেমন থাকবা আমার চাই একটা হাউস মাস দিছে যাওন যায় চাইছে যাও এরপরে হেরা আমার বাইরে বাইরে রাখতে বলে যাও উঠইব কইয়া তারা আসামিরা সরাই দিছে সরাই দিয়া অন্ত আমার তো ধরতে অসুবিধা এই এলাকাতে জানি আমি। এটা আমাদের কাছে যাওয়ার পরে, এই ঘটনা ঘটার পরে ভিকটিমের মা আমাদের থানায় যাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং তাৎক্ষণিকভাবেই আমরা আসামি ধরার জন্য আমরা মাঠে আমরা নেমে পড়ি, আমাদের টিম নেমে পড়ে। আমরা আসামিকে এখনো ধরতে পারি নাই, আর মামলা রুজু করতে আমাদের কোনো ডিলে হয় নাই। যাওয়ার সাথে সাথে আমরা মামলা থানায় রুজু করেছি এবং সাথে সাথে আমরা টিম বের করে দিয়েছি তাৎক্ষণিকভাবে। আমরা আমাদের টিম এখনো কাজে নিয়োজিত আছে আসামি ধরার জন্য। আমাদের এসপি স্যারও বলেছেন যে আসামি ধরতে হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা সেভাবে আমরা মাঠে আছি, এখনো মাঠে আছি। তো এই ধরনের মেসেজ আসলে আমার কাছে আসে নাই। আর যেই চেষ্টা করুক, এখানে যত বড় শক্তিশালী হোক, এখানে আমরা কাউকে আমরা ছাড় দেবো না। যদি কেউ এই মামলা সংক্রান্তে যদি ভিকটিমের পরিবারকে কেউ যদি কোনো ধরনের হুমকি বা ধমকি দেয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ঘটনার সাথে যদি হুজুর প্রকৃত জড়িত থাকে এবং এই ঘটনা ঘটিয়ে থাকে, তদন্তের মাধ্যমে আইনের সঠিক প্রয়োগ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মামলার পর অভিযুক্তকে ধরতে তৎপরতা চলছে জানিয়েছে পুলিশ। আসামিকে গ্রেফতার করার জন্য আমরা শুরু থেকে আমরা অভিযানে আছি। ইনশাআল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব। পরিবারটির খোঁজ খবর নিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আইনি সহায়তা সহ আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার। শিক্ষকের কাছে যদি নিরাপদ না থাকে তাহলে শিশুরা যাবে কোথায়? সামগ্রিকভাবে শিশুটিকে কাউন্সিলিং করা, তার পরবর্তী যে তার জন্য যে ট্রমার মধ্যে আছে, তার এই অবস্থা থেকে তাকে যেন একটা স্বাভাবিক, যতটুকু সম্ভব সুন্দর একটা ফিউচার তার জন্য করে দেওয়া যায়, আমরা সেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে আজকে এসেছি। তারপরে হুজুরা বলছে বাড়িতে কারো বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। তুমি বাচ্চা চিন্তা করো তো লাভ নাই, তোমার মেয়ে চিন্তা করো, তোমার মেয়ে বাঁচে কি না। নেত্রকোনায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ভয়াবহ ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 12 বছর বয়সী এক ছাত্রী বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন প্রতিষ্ঠানটির শিক্ষক আমানুল্লাহ সাগর। মানে আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পরে আমার মেয়ে পেটের উপরে হাত পড়লো আমার, পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরেও শিওর না। আমি আবার গেলাম মটন গিয়ে আলটা করলাম, আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে। এরপরে আমার মেয়েরা চাপ দিছি, এই ঘটনা কার লগে হইলো, কইলো মাদ্রাসার হুজুরের লগে হয়েছে। সাগর হুজুর, তো সাগর হুজুরের লগে হয়েছে। তা সাগর হুজুর এটাকে ফলাইছে আমাদের দেখে। সাগর হুজুরও বাড়িতে নাই, তারা বলতেছে বলে তারা এই কাম করছেন। যদি নাই করে ফলাই তো কি লেগে, তো সামনে আসতো আইসে বলতো বলে আমি এই কাম করছি না। ভুক্তভোগীর পরিবার জানায় 2025 সালের নভেম্বর মাসে ঘটনাটি ঘটলেও দীর্ঘদিন বিষয়টি গোপন ছিল। ভয়, লজ্জা ও চাপের কারণে শিশুটি প্রথমে কিছু বলেনি। মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে দেখলাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম, তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম তারপরে হুজুরা বলছে বাড়িতে কারো বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। তোমার কি ধরনের ভয় দেখাইছে? মায়ের ধরে ভয় দেখাইছে? হ্যাঁ, মারতে। তোমার আম্মার কাছে তুমি বলো না? পরবর্তীতে শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে মা সোমা আক্তার বিষয়টি জানতে পারেন। পরে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দেখে উঁচু লাগে, মানে উঁচু লাগে আর কি। তারপরে এরকম ঘটনা। তারপরে আম্মু বলছেন। এখন কি তোমার মানে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ও তার স্ত্রী, যিনি মাদ্রাসার পরিচালক, পলাতক রয়েছেন। গেল 1 মাস ধরে মাদ্রাসাটিও বন্ধ রয়েছে। সাগর হুজুরে এই ঘটনা ঘটাইছে, বুঝলে? এই ঘটনা ঘটানোর পর থেকে সাগর হুজুরের নাম উঠছে, নামটা মনে উঠছে, ওরা পর থেকে তুই পড়ানো তো এরা হুমকি নামটাও আমার দিছে। যাওয়ার আরো কিছু এরা কি যাই না, তাক ঘুরে কেউ দেখবো আমি আনছেন। হুমকি দিছে তার ভাইয়ে, হ্যাঁ তার ভাইয়ে হুমকি দিছে। এরপরে বাজে এই ফলানোর টাকা যে গেছে, হ্যাঁ পুলিশ যারা আছে, হ্যাঁ প্রশাসন তো মনে হয় যে দেওয়ার কোনো লাইন নেই হারা করতে চাই বলে দেন। যদি হ্যাঁ সিন খুললে কন্ট্রোল দিয়ে তাহলে হ্যাঁ একটা কিছু করা যাইব, ধরা যাইব। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা
অফিসার ইনচার্জ মদন থানাকে নির্দেশনা দিয়েছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যাদের নামগুলো এসেছে পত্রপত্রিকাতে সহ আমরা মামলাতে যাদের নাম এসেছে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম সহ আমাদের থানার টিম নিবিড়ভাবে কাজ করছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে ধরে আমরা আইনের আওতায় আনতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি। আমি বলবো ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করলেই আসল সত্যটা সামনে আসবে। এই হুজুর যদি দোষী হয়ে থাকে, জড়িত থাকে, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তাকে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়া হোক। আর যদি এই হুজুর নির্দোষ হয়ে থাকে, যেই ব্যক্তি প্রকৃত দোষী তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হোক। আমরা চাই না এ ধরনের কোনো ঘটনা আবার পুনরাবৃত্তি হোক। অহরহ এরকম ঘটনা ঘটছে, কিছুদিন পর পর আমরা দেখছি আমাদের মা বোনেরা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছে, শিকার হচ্ছে, কিন্তু সঠিক বিচার না হওয়ায়, কঠিন শাস্তি না দেওয়ার কারণে আজকে এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়। এই হুজুরের কথাগুলো আপনারা শুনলেন, আপনাদের এখন কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হয় এই মাদ্রাসার হুজুর, এই শিক্ষক সে নির্দোষ, নাকি মনে হচ্ছে সেই দোষী? মেয়েটি বলছে যে মাদ্রাসার বড় হুজুর এই ঘটনাটি ঘটিয়েছে, হুজুর অস্বীকার করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। আশা করি অতি দ্রুতই সত্য উন্মোচন হবে। আল্লাহ হাফেজ।